আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা বাংলার প্রাচীন জনপদগুলো জানবো, যেগুলো পরীক্ষায় খুবই আসে। এই প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আমি লিখে রেখেছি, এক হলো হরিকেল, দুই সমতট, এরপরে বঙ্গ, বরেন্দ্র, পুন্ড্র বা পুন্ড্রনগর, গৌড়, রাঢ় এবং হলো চন্দ্রদ্বীপ। এইগুলোর মধ্য থেকেই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসে, এবং সবচেয়ে যেভাবে প্রশ্নগুলো আসে যে বর্তমান বাংলাদেশের বগুড়া প্রাচীন জনপদের কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অথবা সিলেট কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এই প্রশ্নগুলো কিন্তু আসে। অথবা এমন প্রশ্ন আসে যে বাংলাদেশের পূর্বে কোন জনপদ রয়েছিল, বা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অথবা বাংলাদেশের পশ্চিমে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, এরকমের প্রশ্ন কিন্তু আমাদের আসে। তো আমি আশা করি যে আমরা আজকের ক্লাসটা যদি আমরা একটু দেখি, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই বুঝতে পারবো। আমি এর বর্ণনাটা একটু দিব। আশা করি যদি একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য পরীক্ষায় এই প্রশ্নগুলো মানে আর যে কনফিউশন রয়েছে এগুলো ইনশাল্লাহ আর থাকবে না। তো আমরা দেখব যে বাংলাদেশের সর্বপূর্বে, অর্থাৎ পূর্ব দিকে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সেটি কিন্তু প্রথম হলো হরিকেল। হরিকেলটি এটি ছিল হলো সিলেট অঞ্চল। এখানে একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো যে সিলেটের যে প্রাচীন নাম বা এর আগের যে নাম ছিল সেটি ছিল হলো শ্রীহট্ট। তাহলে সিলেটের আগের নাম ছিল শ্রীহট্ট, আর সিলেট ছিল হরিকেল অঞ্চলে। আমরা এটা 1 নম্বরে লিখলাম, এটা হলো 1। এটা কি যে হরিকেল। এবং আর একটা বিষয় হলো যে যখন এই জনপদগুলো ছিল তখন কিন্তু ভারত, তারপরে হলো যে এবং বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্রগুলোর কিন্তু তখন কোনো অস্তিত্ব ছিল না। তো সে কারণেই এই হরিকেলের যে অংশটা, এই হরিকেলটা ছিল হলো পুরো বাংলাদেশের এই পূর্ব অঞ্চলটা মিলে এই অঞ্চলটা পুরোটাই। তাহলে আমরা বলতে পারি যে এই যে পূর্ব যে অঞ্চলটা রয়েছে বাংলাদেশের, এই অঞ্চলটাতে সিলেট সহ খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম বা এরকম কক্সবাজার, এই অংশগুলো পুরোটাই কিন্তু ছিল হলো হরিকেলের অন্তর্ভুক্ত। এই হলো প্রথম হরিকেলটা আমরা বুঝলাম। তাহলে বাংলাদেশের একদম পূর্ব অঞ্চলটা ছিল হলো হরিকেল। এটা সিলেট এবং সিলেট থেকে চট্টগ্রাম অংশ বা এই পুরো অংশটা এটা ছিল হরিকেলের অন্তর্ভুক্ত। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব হলো সমতট। সমতটটা ছিল, এটা হলো এই যে কুমিল্লা ও নোয়াখালী এই অঞ্চলটাতে, এটা হলো 2, এটা হলো 2, এইখানে আমরা 2 লিখে নিলাম যে কুমিল্লা ও নোয়াখালী এই অঞ্চলটাতে ছিল সমতট। এরপরে হলো বঙ্গ। বঙ্গ এটি খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জনপদ। এটি ছিল হলো, বঙ্গ ছিল হলো বাংলাদেশের একদম মধ্য অঞ্চলটা বাংলাদেশের মধ্য অঞ্চল কি কি আছে যে ময়মনসিংহ, তারপরে হলো যে ঢাকা, তারপরে ফরিদপুর, এছাড়া এই যে বাংলাদেশের পশ্চিম অঞ্চলে কিছু অংশ, যেমন কুষ্টিয়া, তারপরে হলো যে খুলনা বিভাগের অঞ্চলগুলো, এগুলো কিন্তু এই বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে এই যে এইখানে যে বরিশাল রয়েছে, এই বরিশালের এই অঞ্চলটাতে কিন্তু আর একটা ছোট্ট জনপদ গড়ে উঠেছিল, এটার নাম হলো চন্দ্রদ্বীপ। কি নাম এটার? চন্দ্রদ্বীপ। হ্যাঁ, এটার আর একটা নাম ছিল হলো চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপটা গড়ে ওঠে কোথায়? এই বরিশাল অঞ্চলে। হ্যাঁ, বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ। এখন কথা হলো যে এই বরিশাল যদি এরকমের থাকে যে বরিশাল কোন জনপদের অন্তর্ভুক্ত, যদি চন্দ্রদ্বীপ না থাকে তাহলে আমরা বঙ্গ দিব, আর যদি বঙ্গ না থাকে তাহলে চন্দ্রদ্বীপ দেব। আর যদি বঙ্গ এবং চন্দ্রদ্বীপ দুটোই থাকে এবং বরিশালের নাম থাকে, তাহলে আমরা চন্দ্রদ্বীপটাকে সিলেক্ট করব এবং চন্দ্রদ্বীপ দাগাবো। আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। তাহলে আরেকবার এইটা বিষয় বলি যে বঙ্গ এটি ছিল হলো ময়মনসিংহ, তারপরে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা সহ এই অঞ্চলটা এটি কি ছিল? যে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব, এই দিক থেকে চলে আসি, এবার আমরা দেখব হলো পুন্ড্রনগর। এটি বাংলার সবচেয়ে প্রাচীন একটি জনপদ এবং এটি খুবই পরীক্ষায় আসে। এই পুন্ড্রনগরের রাজধানী ছিল হলো মহাস্থানগড়।
মহাস্থান মহস্থানগড় এটি ছিল হলো রাজধানী। এই পুণ্যনগর এটা এখনকার যে বর্তমান যে বাংলাদেশের এই যে যে রয়েছে আমাদের যে উত্তরবঙ্গ আমরা বলি, এই উত্তরবঙ্গের যে রংপুর বিভাগ আছে, রংপুর, গাইবান্ধা, বগুড়া, তারপরে হলো যে দিনাজপুর, ঠাকুরগাঁ বা ইত্যাদি, এই অংশটা কিন্তু এই পুণ্যনগরের অন্তর্ভুক্ত। এবং আমরা এখানে আরেকটা জিনিস দেখবো যে এই যে বৃহত্তর রাজশাহী যে জায়গাটা রয়েছে, এটা ছিল হলো বরেন্দ্র অঞ্চল। তাহলে 15টা আমরা কি লিখবো? 5। হ্যাঁ, তাহলে কি কি লিখলাম? 1 হলো হরিকেল, তারপরে 2 হলো সমতট, 3 বঙ্গ। তাহলে বঙ্গকে আমরা 3 নম্বরে লিখলাম। এরপরে 4 হলো, এখানে আমরা লিখেছি হলো, আমি লিখে রেখেছি বরেন্দ্র। আর হলো যে 5 হলো 15, 5 হলো 15, এটাও দেখলাম। হ্যাঁ, এবং আমরা এরপরে এখানে 6 আছে, 6টা কোনটা? গৌড় কোথায়? গৌড় কিন্তু মূলত বাংলাদেশের একটু বাইরে, অর্থাৎ ভারতে। এই যে এইখানে একটা জেলা আছে, এটার নাম হলো মালদহ, এবং এখানে আরেকটা জেলা আছে ভারতের, সেটার নাম হলো মুর্শিদাবাদ। একটু বলে রাখি, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যে এই গৌড়ের রাজধানী ছিল হলো কর্ণসুবর্ণ। কি নাম? কর্ণসুবর্ণ। এই যে কর্ণসুবর্ণ, এটি এখন মুর্শিদাবাদ জেলায় মানে অবস্থিত। এবং আরেকটা বিষয় হলো, এই মুর্শিদাবাদ জেলার আগের নাম কিন্তু ছিল হলো মাকসুদাবাদ। এইটা থেকে মুর্শিদাবাদ হয়েছে। এই আর এখানে যে আমরা সিএনজি লিখেছি, আমি সিএনজি লিখে রেখেছি, সিএনজি তে হলো চাপাই নবাবগঞ্জ। এটি হলো মূল একটি বিষয়। এই চাপাই নবাবগঞ্জ কিন্তু গৌড় জনপদের অন্তর্ভুক্ত। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এবং আমরা আর একটা জিনিস হলো যে রাঢ়, এখানে আমি একটা লিখে রেখেছি রাঢ়। এই রাঢ়টা হলো যে এই যে মানে চাপাই নবাবগঞ্জের পাশ থেকে এই দিক দিয়ে একটা নদী চলে গেছে, এই নদীটার নাম হলো ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর এই যে মানে তীরে, এই ভাগীরথী নদীর তীরে এখানে কিন্তু ওই রাঢ় নামের যে জনপদটা, এটি গড়ে উঠেছিল হলো এই ভাগীরথী নদীর তীরে। এটা বাংলাদেশের ভিতরে না, এখন এটা বাংলাদেশের বাইরে, অর্থাৎ ইন্ডিয়ায় বা ভারতে পড়েছে। এটা নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না। আর তবে এতটুকু আসে যে রাঢ় জনপদটি কোথায় গড়ে উঠেছিল। তখন এই প্রশ্নটা, এই যে ভাগীরথী নদীর তীরে বা এরকম তার কাছাকাছি, এরকমের কিছু প্রশ্ন থাকে। মানে ভাগীরথী নদীর সাথে রাঢ় শব্দটার একটা খুব জোরালো সম্পর্ক আছে। এই হলো আমাদের এই প্রাচীন বাংলার যে জনপদগুলো, এই জনপদগুলো। এখন এখান থেকে আমরা একটা জিনিস যদি একটু, যেহেতু আমরা কষ্ট করে বিষয়টা দেখলাম, যদি আমরা যদি চেষ্টা করি, তাহলে বাংলাদেশের যে উত্তরে, সর্ব উত্তরের কোন স্থান, তারপরে হলো সর্বপশ্চিমের স্থান কি, তারপরে সর্বপূর্বের স্থান কি, এবং সর্বদক্ষিণের স্থান কি, এটা কিন্তু একটু খেয়াল করলে আমরা দেখে নিতে পারি। সেটা কেমন? যে বাংলাদেশের সর্ব উত্তরের যে স্থান, জেলা, এটি হলো কিন্তু পঞ্চগড়। এই সর্ব উত্তরের যে জেলা, এটি হলো পঞ্চগড়। এবং যদি এরকমের থাকে সর্ব উত্তরের স্থানের নাম কি, তাহলে আমরা দাগাবো হলো জায়গির জোত। কি দাগাবো? জায়গির জোত। এই জায়গাটি হলো এই জায়গাটির নাম হলো জায়গির জোত। যদি জায়গির জোত না থাকে, তাহলে আমরা দাগাবো হলো বাংলাবান্ধা। তাহলে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সর্ব উত্তরের স্থান এটি, এবং সর্বপশ্চিমের যে স্থান, এই যে চাপাই নবাবগঞ্জ, এই যে সর্বপশ্চিম, এর পরে কিন্তু বাংলাদেশের আর কোনো স্থান নাই, এটা হলো সর্বপশ্চিমের স্থান। তাহলে সর্বপশ্চিমের স্থানে আমরা যদি স্থানের নাম আসে, তাহলে এই নামটা দিব হলো মনাকষা। কি নাম? মনাকষা। আর হলো যে যদি এটা উপজেলা হিসেবে আসে বা থানা হিসেবে, এটা হলো শিবগঞ্জ, এবং জেলা হলো চাপাই নবাবগঞ্জ। তাহলে আমরা সর্ব উত্তর পেলাম এবং সর্ব পশ্চিম পেলাম। এবার আমরা দেখব যে পূর্ব দিকে কি আছে। বাংলাদেশের সর্বপূর্বের যে স্থান, সেটি হলো এই যে বান্দরবন। এই যে দেখেন, এই যে বান্দরবন, এটি হলো পূর্বের জেলা বান্দরবান। আর এই বান্দরবানের যে থানচি উপজেলা আছে, এই থানচি উপজেলা হলো সর্বপূর্বে অবস্থিত। থানচি উপজেলার যে এই যে এখানে যে জায়গাটা, এই জায়গাটা হলো আখাইনঠং।
কি নাম? আখাইনটং। আমি লিখে রেখেছি। তাহলে আমরা যদি আখাইনটং না পাই তাহলে লিখবো থানচি, যদি থানচি আখাইনটং না পাই তাহলে লিখবো হলো বান্দরবন। এইটা দাগাবো, তাহলে আশা করি ক্লিয়ার হবে। আর আপনারা বুঝছেন হয়তো বা মনে করতেছি আমি। যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন। আচ্ছা, বাংলাদেশের সর্বদক্ষিণের মানে স্থান, সর্বদক্ষিণের স্থান এই যে কক্সেস বাজার, এই যে বাংলাদেশের যে এই যে সমুদ্রের সাথে লেগে আছে যে জেলাটি কক্সবাজার, এই কক্সবাজারের একদম শেষে যে আমরা যে জায়গাটা দেখতে পাই যে একটু ছেঁড়া, মানে বাংলাদেশ থেকে একটু মনে হয় বিচ্ছিন্ন হয়ে একটু দূরে আছে, এইটার নাম হলো, এই জায়গাটার নাম হলো সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনের ওখানকার স্থানীয় নাম হলো নারিকেল জিঞ্জিরা। কি স্থানীয় নাম? নারিকেল জিঞ্জিরা। এটা কিন্তু খুব পরীক্ষায় আসে যে নারিকেল জিঞ্জিরা কোথায় অবস্থিত বা কার নাম, কোন স্থানের নাম নারিকেল জিঞ্জিরা। এটা কিন্তু সেন্ট মার্টিন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা জিনিস হলো যে এই স্থানের সবচেয়ে দক্ষিণের স্থান এটা হলো সেরাদ্বীপ। তাহলে যদি আমরা এটাকে সেরাদ্বীপ বলবো, যদি সেরাদ্বীপ না থাকে তাহলে আমরা দাগাবো হলো সেন্ট মার্টিন। আর এটা হলো আর এটা যদি সেন্ট মার্টিন সেরাদ্বীপ না থাকে তাহলে টেকনাফ, এইটা দাগাবো। তো এই ছিল বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে আমি বেশ কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।